হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দেখো, শিশু মনস্তত্ত্ব প্যাডাগজি থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই টেট পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকের চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে। দেখো, প্র্যাকটিস সেট নম্বর 4। ওকে, এর আগে কিন্তু অবশ্যই করে 3টি প্র্যাকটিস সেট আমরা দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলতে গিয়ে দেখে নিতে পারো। দেখো, আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সিটেট 2013 জুলাইয়ে যে সকল প্রশ্নগুলো এসেছিল, সেই সিটেট থেকে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা জানো যে বন্ধুরা, অবশ্যই প্রাথমিক টেট অর্থাৎ ডব্লিউবি প্রাথমিক টেট, তারা কিন্তু তাদের প্রশ্নের যে ধরন বা প্রশ্নের যে সিলেবাস সেটা কিন্তু সিটেটের আদলে করেছে। ওকে, তো অবশ্যই করে সিটেটটাকে আমাদেরকে ফলো করতে হবে। তাই আজকের গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে সিটেট 2000 জুলাই থেকে কিন্তু প্রশ্ন আমরা নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই করে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো আর তোমরা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, নতুন তোমরা দেখছো, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, আর অবশ্যই করে যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে সঙ্গে একটু লাইক করে দাও সুন্দর হাত দিয়ে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। সঙ্গে সঙ্গে যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে ভুলবে না। এবং তোমরা যারা ভাবছো যে সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য, অবশ্যই তোমরা পিডিএফগুলো পেতে পারবে। দেখো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হতে পারো, না হলে কিন্তু টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে, ডেসক্রিপশনে কিন্তু পিন করা আছে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি অবশ্যই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের জন্য খুবই উপকার হবে। তো চলো দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন কি কি রয়েছে। খুবই চটপট আমরা দেখে নেব, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করে নেব। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তত্ত্ব বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়? দেখো, বর্ণনা করা, পরিচয়, পার্থক্য, শ্রেণীবদ্ধকরণ। দেখো, বেঞ্জামিন ব্লুম কিন্তু তার জ্ঞানীয় ডোমেনের মধ্যে যেটা 6টি স্তরে চিহ্নিত করেছিলেন। ঠিক আছে, বেঞ্জামিন ব্লুম তার জ্ঞানীয় যে ডোমেন, সেই ডোমেনে কি করেছিলেন, তিনি 6টি স্তরে চিহ্নিত করেছিলেন। ঠিক আছে, সেগুলো কি হচ্ছে দেখো, তৈরি করা, মূল্যায়ন করা, বিশ্লেষণ করা, প্রয়োগ করা, বোঝা ও মনে রাখা। আর এই ডোমেনগুলিতে তিনি কি করেছিলেন, প্রদত্ত তত্ত্ব বিশ্লেষণ করার জন্য নিম্নলিখিত জ্ঞানীয় ক্রিয়াগুলি ব্যবহার করেছিলেন। সেগুলো কি কি দেখো, সেগুলো হচ্ছে কি, মূল্যায়ন, গণনা, শ্রেণীকরণ, তুলনা, বৈসাদৃশ্য, সমালোচনা, পার্থক্য, ওকে, এবং পরীক্ষা। এই যে বিষয়গুলো তিনি কিন্তু ব্যবহার করেছিলেন। তাহলে দেখো, জ্ঞানীয় ক্রিয়াগুলি প্রদত্ত তত্ত্ব বিশ্লেষণ করতে কি করে কোনটা প্রয়োজন হবে। দেখো, এখানে দেখো, আমরা দেখলাম যে বেঞ্জামিন ব্লুম তার ডোমেনের মধ্যে কি করেছে, যে 6টি স্তর ছিল, সেই 6টি স্তরের মধ্যে কিন্তু তিনি যে সকল ডোমেনগুলিতে তিনি কিছু বিশ্লেষণ করতে কিছু ক্রিয়া ব্যবহার করেছিলেন, তার মধ্যে কিন্তু কি কি ছিল, সেটা হচ্ছে মূল্যায়ন, গণনা, শ্রেণীকরণ, তুলনা, বৈসাদৃশ্য এবং পার্থক্যকরণ এবং পরীক্ষাকরণ। তাহলে দেখো, এর মধ্যে কোনটা রয়েছে, দেখো, বর্ণনা করা, পরিচয়, পার্থক্য এবং শ্রেণীবদ্ধ। তাহলে এখানে কোনটা হবে, অবশ্যই করে দেখো পার্থক্যটা হবে। কারণ হচ্ছে কি, বেঞ্জামিন ব্লুম তার যে জ্ঞানীয় সেই ডোমেনের মধ্যে কিন্তু, বা জ্ঞানী ক্রিয়াগুলির মধ্যে তিনি কিন্তু পার্থক্যটাকে অবশ্যই অ্যাড রেখেছিলেন। চলো নেক্সট, পরেরটা দেখো, 2 নম্বরে কি বলেছে, দেখো, রাজেশ একজন উদাসী পাঠক। কোর্সের বই পড়ার পাশাপাশি তিনি প্রায় লাইব্রেরিতে যান, বিভিন্ন বিষয়ের বই পড়েন, এমনকি লাঞ্চ ব্রেকে রাজেশ তার প্রজেক্ট করে। তার দরকার নেই তার শিক্ষক বা অভিভাবকদের দ্বারা পাঠের জন্য অর্জন করার জন্য পরিচিতি করা, শেখাই সত্যই উপভোগ করে সে। এটি একটি সর্বোত্তম হিসেবে বর্ণনা করা হবে। দেখো, তাহলে রাজেশ একটি উদাসী পাঠক। সে কিন্তু কোর্সের বই অর্থাৎ তার যে নিজস্ব যে কোর্সে সে পড়াশোনা করছে, সেই পড়াশোনা করার সঙ্গে সঙ্গে সে লাইব্রেরিতে যায়, সেখানে পড়াশোনা করে, এবং লাঞ্চ ব্রেকের সময়ও রাজেশ তার প্রজেক্ট করে। তার দরকার নেই শিক্ষক বা শিক্ষিকা বা অভিভাবকদের দ্বারা কিন্তু সে পাঠ্য অর্জন করার জন্য তার কোনো পরিচিতি করার দরকার নেই। সে সত্যই উপভোগ করে, এটি একটি সর্বোত্তম হিসেবে বর্ণনা করা হবে। দেখো, অভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত, তথ্য কেন্দ্রিক শিক্ষার্থী,
শিক্ষক অনুপ্রাণিত শিক্ষার্থী, পরিমাপ কেন্দ্রিক শিক্ষার্থী। দেখো পরিমাপ কেন্দ্রিক শিক্ষার্থী তো হবে না, আর শিক্ষার্থী অনুপ্রাণিত এখানে যেহেতু তার কারোর প্রয়োজন নেই বা কারোর দরকার নেই, সে নিজেই পড়ে, তাহলে এখানে কিন্তু শিক্ষক অনুপ্রাণিত হবে না। ওকে, দেখো তথ্য কেন্দ্রিকও নয়। দেখো অভ্যন্তরীণভাবে কিন্তু অনুপ্রাণিত, অর্থাৎ সে এমনভাবে অভ্যন্তরীণভাবে অনুপ্রাণিত যে সে কিন্তু প্রায় সময় বই পড়ে, তার কিন্তু কারো সাহায্যের দরকার হয় না। ওকে, চলো নেক্সট। দেখো 3 নম্বর যে ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায় কোনটি? ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য ভুল উপায় বলেছে, অর্থাৎ নেগেটিভ কোশ্চেন এখানে। দেখো নেগেটিভ অর্থাৎ কোনগুলো সঠিক আমাদের বের করতে হবে। দেখো শিশুকে একটি নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে দেওয়া, তারপরে দেখো তাদের নিজস্ব ভাষায় ব্যবহারকে অস্বীকার করা, শিশুদের দ্বারা গৃহীত ও দীক্ষা সমর্থনকারী ভাষা ব্যবহারের সুযোগ প্রদান করা। দেখো ভাষা উন্নয়ন সমর্থন করার জন্য কিন্তু অবশ্যই তাদের ভাষা ব্যবহারের সুযোগ প্রদান করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো শিশুদের দ্বারা গৃহীত দীক্ষা সমর্থনকারী, অর্থাৎ তাদের দ্বারা বিভিন্ন বিষয় যেগুলো গৃহীত হবে সেগুলোকে কিন্তু সমর্থন করতে হবে। আর শিশুকে একটি নির্বিচ্ছিন্নভাবে কথা বলতে দিতে হবে অবশ্যই, তাহলে তার কিন্তু ভাষা উন্নয়ন করা যাবে। কিন্তু দেখো তার নিজস্ব ভাষা ব্যবহারকে যে অস্বীকার করা, এই অস্বীকার করা কিন্তু যাবে না, তাহলে কিন্তু তার ভাষাটাকে উন্নয়ন করা কোনোভাবেই যাবে না। ওকে, চলো নেক্সট। দেখো 4 নম্বর কি বলছে, মানব জ্ঞান ও বিকাশের উপলব্ধি শিক্ষককে। তাহলে মানব জ্ঞান এবং বিকাশের উপলব্ধি শিক্ষককে কি করে? দেখো নিরপেক্ষ উপায়ে তার শিক্ষাদানের অনুশীলন করতে সক্ষম করে। পাঠদানের সময় শিক্ষার্থীদের আবেগের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে বিভিন্ন শিক্ষার্থীকে শেখানোর বিষয়ে স্পষ্ট হতে পারে। তারপর দেখো শিক্ষার্থীদের বলুন কি হয় তারা তাদের জীবনে উন্নতি করতে পারে। দেখো মানব জ্ঞান এবং বিকাশের উপলব্ধি শিক্ষককে, মানব জ্ঞান ও বিকাশ অর্থাৎ তার মধ্যে যে মানবিক জ্ঞান সেটা বিকাশের যে উপলব্ধি সেটা হচ্ছে শিক্ষককে কি করতে পারে। দেখো মানুষের বুদ্ধি ও বিকাশ বোঝা একজন শিক্ষকের কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের একটা শেখানোর বিষয়ে কিন্তু অবশ্যই করে স্পষ্ট হতে হবে, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো শিক্ষক তিনি কোনো ছাত্রকে বা স্টুডেন্টকে শেখাবে, অবশ্যই কি বিষয়ে শেখাবে বা কোন বিষয়ে শেখাবে, ঠিক আছে, সেই শেখানোর বিষয় সম্পর্কে কিন্তু তাকে খুব ভালোভাবে স্পষ্ট হতে হবে। তাহলে দেখো এখানে বিভিন্ন শিক্ষার্থীকে শেখানোর বিষয় কিন্তু তার স্পষ্ট অবশ্যই করে হতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো নিচের কোনটি সত্য? শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন করা, উন্নয়ন সাংস্কৃতিক প্রেক্ষাপট শেখার দ্বারা প্রভাবিত হয়, শিক্ষার্থীরা শুধুমাত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে শেখে, খেলা জ্ঞানীয় সামাজিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। দেখো অবশ্যই করে কিন্তু শিক্ষক যে বাধ্যতামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন, এটা কিন্তু কোনোভাবেই সত্য এখানে হবে না। কারণ শিক্ষক বাধামূলক জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন করা, এটা বাধামূলক বলেছে, তাহলে বাধামূলকভাবে কোনোদিন তার হচ্ছে জ্ঞানীয় বিকাশ দ্বারা প্রশ্ন এখানে করা সম্ভব নয়। তারপর বলেছে দেখো উন্নয়ন সাংস্কৃতিক প্রেক্ষাপট শেখার দ্বারা প্রভাবিত। দেখো উন্নয়ন ও সাংস্কৃতিক প্রেক্ষাপট শেখার দ্বারা প্রভাবিত, শেখার দ্বারা প্রভাবিত উন্নয়ন। দেখো এই উন্নয়ন এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট কিন্তু শেখাকে প্রভাবিত করে, তাহলে এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। ওকে, এবার দেখো শিক্ষার্থীদের শুধুমাত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে শেখে, কেবলমাত্র শিক্ষার্থীরা নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু কখনো শেখে না, অনেক রকম পদ্ধতিতে শেখে। এবার দেখো সামাজিক সক্ষমতা, সেই সামাজিক ও মানসিক জ্ঞানীয় দক্ষতা ও আচরণকে কি করে না, সফল সামাজিক অভিযোজনের জন্য কিন্তু শিক্ষার্থীদের সেটা প্রয়োজন হয়। ওকে, অর্থাৎ তাদের যে খেলাধুলা বা জ্ঞানীয় যে বিকাশটা সেটা কিন্তু সামাজিক বিকাশের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো ডিটা। চলো নেক্সট। দেখো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচের কোনটি সত্য? দেখো বংশগতি এবং পরিবেশের উভয় একটি শিশুর বিকাশে 50-50 অবদান রাখে। প্রাপ্তবয়স্ক জিনের আপেক্ষিক অবদানগুলি সংযোজক নয়, বংশগতি এবং পরিবেশ একসাথে কাজ করে না, উপরেই কোনোটি নয়। দেখো শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের যে ভূমিকা, সেখানে কি দেখো বংশগতি ও পরিবেশ কি উভয় 50-50 অবদান রাখে? এটা তো কোনোভাবেই নয়। 50-50 অবদান রাখে আমরা কোনোদিন বলতে পারি না, যে কোনোভাবে অবদান রাখতে পারে। প্রাপ্তবয়স্ক এবং জিনের আপেক্ষিক অবদানগুলি সংযোজক নয়, বংশগতি ও পরিবেশ
একসাথে কাজ করে না, উপরে কোনোটি নয়। দেখো বংশগতি পরিবেশ কিন্তু একসঙ্গে কাজ করে, তাহলে এখানে কাজ করে না বলেছে, আমরা কেটে দেবো। তাহলে এখানে ওপরে কোনোটি নয়, এটাও বাদ দেবো। দেখো প্রাপ্তবয়স্ক এবং জিনের যে আপেক্ষিক অবদান, যে সকল আপেক্ষিক অবদানগুলো কিন্তু সেখানে সংযোজক হয় না। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হবে? বিটটা। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ নিয়মের পরিবর্তন, শিক্ষক ও পড়াশোনার মধ্যে সম্পর্ক, সমাজে আধুনিকরণের প্রক্রিয়া, সামাজিক নিয়মগুলির অভিযোজন। অবশ্যই করে কিন্তু সামাজিকীকরণ হচ্ছে কি সামাজিক নিয়মগুলির একটি অভিযোজন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে, একজন পিটি শিক্ষক তার ছাত্রদের উন্নতি করতে চান। ক্রিকেট খেলার ফিল্ডিং নিচের কোন কৌশলটি ছাত্রদের সেই লক্ষ্য অর্জনে সর্বোত্তম সাহায্য করবে? তাহলে ছাত্রদের উন্নতি করতে গেলে ক্রিকেট খেলার ফিল্ডিং, দেখো শিক্ষার্থীদের ফিল্ডিং প্রচুর অনুশীলন করুন। শিক্ষার্থীদের বলি যে তাদের জন্য ফিল্ডিং শেখা কতটা গুরুত্বপূর্ণ। ভালো ফিল্ডিং ও সাফল্যের হারের পিছনে যুক্তি ব্যাখ্যা করা। শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করার সময় ফিল্ডিং প্রদর্শন করবে। এটা দেখো পর্যবেক্ষণ করার সময় ফিল্ডিং প্রদর্শন করবে, এটা কোনোভাবেই নয়। ভালো ফিল্ডিং ও সাফল্যের হারের পিছনে যুক্তি ব্যাখ্যা করা। দেখো যুক্তি ব্যাখ্যা করলে কিছুটা কাজ হতে পারে, কিন্তু এটাকে পুরোপুরিভাবে আমরা নিতে পারি না। দেখো শিক্ষার্থীদের বলুন যে তাদের জন্য শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তারপরে দেখো শিক্ষার্থীদের ফিল্ডিংয়ে প্রচুর অনুশীলন করে। অবশ্যই শিক্ষার্থীরা যত কিন্তু ফিল্ডিংয়ে অনুশীলন করবে তত তাদের মধ্যে কিন্তু দক্ষতা বাড়বে। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে? দেখো শিক্ষার্থীদের ফিল্ডিংয়ে প্রচুর অনুশীলন করে। দেখো এই প্রশ্নগুলোর এই যে বাকি অপশানগুলো আছে, এই দুটো অপশান কিন্তু একদম ফেলে দেওয়া যায় না, এগুলো কিন্তু বিষয় একটা গুরুত্বপূর্ণ যে অপশান, কিন্তু বলেছে সর্বোত্তম সাহায্য করবে কোনটি, সেটা হচ্ছে ফিল্ডিংয়ের প্রচুর অনুশীলন করা। ওকে চলো নেক্সট বলেছে, একজন শিক্ষক তার ছাত্রদের একটি পরিস্থিতির একাধিক মতামত উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে একটা পরিস্থিতির তারা কিন্তু শিক্ষক মহাশয় একাধিক মতামত কিন্তু উপলব্ধি করতে সাহায্য করতে চান। তিনি তার ছাত্রদের বিভিন্ন দলে এবং পরিস্থিতি নিয়ে বিতর্ক করে একাধিক সুযোগ প্রদান করে। ভাইগর্স্কির দৃষ্টি অনুসারে তার ছাত্ররা বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করবে, পরিস্থিতির একাধিক দৃষ্টিভঙ্গি তৈরি করবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং একাধিক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। দেখো যুক্তিযুক্ত করা, অভ্যন্তরীণ করা, গঠন করা, কার্যকর করা। দেখো যখন কিন্তু এইরকম ছাত্রছাত্রীরা বিভিন্ন বিতর্ক করবে, তাদের মধ্যে একাধিক বিভিন্ন তারা দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারবে এবং যে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তারা একাধিক একটা বিষয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে, সেটা তখন কি হবে? দেখো যুক্তিযুক্ত করা, অভ্যন্তরীণ করা, গঠন করা, কার্যকর করা। দেখো যে ভাইগটস্কির তত্ত্বটি অভ্যন্তরীণকরণের অন্যতম একটা ভিত্তি। ভাইগটস্কির তত্ত্ব, যেখানে যেহেতু ভাইগটস্কির ভিড় হয়েছে, ভাইগটস্কির হবে এটা। ওকে ভাইগটস্কির হবে। তো ভাইগটস্কির কিন্তু দৃষ্টিভঙ্গিটা কি হচ্ছে না, অভ্যন্তরীণকরণের অন্যতম একটা ভিত্তি। ওকে তো এই জন্য এই ভাইগটস্কির তত্ত্ব অনুসারে কি হচ্ছে যে এটা কিন্তু একটা সামাজিক মিথস্ক্রিয়া জ্ঞানী বিকাশের প্রক্রিয়াতে একটা মৌলিক ভূমিকা প্রয়োগ করে। আর সেই মৌলিক ভূমিকা প্রয়োগ করে তার কারণ হচ্ছে কি এটা একটা অভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ মৌলিক মানে কি, একটা শিক্ষার্থীর মধ্যে কি তার নিজস্ব যে ক্ষমতাগুলো থাকে সেটা হচ্ছে তার মৌলিক, অর্থাৎ এটা হচ্ছে একটা অভ্যন্তরীণকরণ বা অভ্যন্তরীণ করা। ওকে চলো নেক্সট বলেছে, সীতা তার হাত দিয়ে ভাত ডাল খেতে শিখেছে। যখন তাকে দেয়া হয় তখন সে চাল ডাল মিশিয়ে খেতে শুরু করে। কাজ করার জন্য সে ডাল ভাত খাচ্ছে। দেখো সূচনা, সংযোজিত, আত্মীকৃত, নিয়োজিত। অবশ্যই করে দেখো সে নিজে যখন খেতে শুরু করেছে, ওকে তখন কিন্তু সে তার নিজেকে কি আত্মীকৃত করে ফেলেছে। ওকে আত্মীকৃত করে ফেলেছে। চলো নেক্সট বলছে টিএইচ পিএইচ সিএইচ শব্দগুলি হলো থ, ফ, চ। দেখো ধ্বনি, মরফিমস, গ্রাফিংস, লেক্সেম। অবশ্যই এরকম কিন্তু শব্দগুলিকে আমরা কি বলি? অবশ্যই গ্রাফিং। ওকে চলো নেক্সট বলছে ক্লাসের জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানোর জন্য একজন শিক্ষকের উচিত। দেখো জেন্ডার স্টিরিওটাইপিং এড়ানোর জন্য কি করা উচিত? দেখো ছেলেদের ঝুঁকি নিতে, সাহসী হতে উৎসাহিত করবেন। ছেলে ও মেয়ে উভয়কে অপ্রচলিত অবস্থায় রাখা। অপ্রচলিত অবস্থায় রাখা মানে কি নিরপেক্ষভাবে একইভাবে রাখা। ভালো মেয়ে ভালো ছেলে বলে ছাত্রদের প্রশংসা করা। মেয়েটিকে কুস্তিতে হবে এটা, কুস্তিতে অংশগ্রহণ
কুস্তিতে অংশ নিতে নিরুৎসাহিত করা। দেখো মেয়েরা যে কুস্তিতে অংশ নিতে পারবে না সেরকম কোনো কিন্তু বিষয় নয়, এটা করলে কিন্তু একটা একতরফা হয়ে যাচ্ছে, জেন্ডার স্টিরিওটাইপিং হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেহেতু এড়ানোর জন্য বলেছে, অবশ্যই ছেলে ও মেয়েকে কিন্তু উভয়ভাবে সমানভাবে প্রাধান্য দিতে হবে, সমান জায়গায় রাখতে হবে। তাহলে ছেলে এবং মেয়েকে কিন্তু অপ্রচলিত অবস্থায় রাখতে হবে, অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। নেক্সট 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, স্কুলের উচিত পৃথক পৃথক পার্থক্য পূরণ করা। পৃথক পার্থক্য পূরণ করা। দেখো স্বতন্ত্র শিক্ষার্থীদের একচেটিয়া বোধ করা, পৃথক শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান কমানো, এমনকি শিক্ষার্থীদের দক্ষতা কর্মক্ষমতাও কেন শিক্ষার্থীরা সক্ষম বা অক্ষম তা বুঝতে। অর্থাৎ স্কুলের উচিত যে পৃথক পার্থক্য পূরণ করা, অর্থাৎ একে অপরের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কিন্তু অবশ্যই করে পূরণ করার জন্য বলেছে। এই যে 4টে অপশন আছে এর মধ্যে কোনটা সঠিক হবে দেখো, স্কুলের উচিত পৃথক পার্থক্য পূরণ করা। কেন পূরণ করব, কারণ কি দেখো, একটা শিক্ষার্থী সে কোনো বিষয়ে কতটা সক্ষম বা অক্ষম সেই তার কর্মক্ষমতা বের করার জন্য কিন্তু অবশ্যই আমরা তাদের মধ্যে একে অপরের মধ্যে পার্থক্য করব। তাহলে সঠিক উত্তর কি হবে, কেন শিক্ষার্থীরা সক্ষম বা অক্ষম তা কিন্তু বুঝতে অবশ্যই করে সাহায্য করবে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যগুলিকে মোকাবিলা করার একটি স্কুল কি ধরনের সহায়তা প্রদান করবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে স্বতন্ত্র পার্থক্যগুলিকে মোকাবিলা করার একটি স্কুল, অর্থাৎ নিজেদের যে সকল পার্থক্য রয়েছে সেগুলো মোকাবিলা করার জন্য কি ধরনের স্কুল সহায়তা করবে দেখো, সকল শিক্ষার্থীর জন্য একই স্তরের পাঠ্যক্রম অনুসরণ করুন, একটি শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করুন, শিক্ষার্থীদের একাধিক সেবার সুযোগ প্রদান করুন, ছাত্রদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য দূর করার জন্য প্রতিটি সম্ভাব্য পরিমাণ প্রয়োগ করা, ধীরগতির শিক্ষার্থীদের বিশেষ স্কুলে পাঠানো। দেখো যখন স্বতন্ত্র পার্থক্যগুলো মোকাবিলা করা হবে তখন অবশ্যই করে কি হবে, অবশ্যই একটি শিশু কিন্তু শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করতে হবে এবং শিক্ষার্থীদের একাধিক সেবার সুযোগ প্রদান করতে হবে। পরে দেখো 17 নম্বর প্রশ্নে কি বলেছে, ক্রমাগত এবং ব্যাপক মূল্যায়নে জোর দেয়। কোনটা দেখো ক্রমাগত ব্যাপক মূল্যায়নে জোর দেয়, বোর্ড পরীক্ষার অপ্রয়োজনীয়তা, শেখা নিশ্চিত করা, একটি ব্যাপক স্কেলে ক্রমাগত পরীক্ষা, কিভাবে শেখা পর্যবেক্ষণ রেকর্ড করা উন্নত করা যায়, আর শিক্ষার্থীদের সাথে পরীক্ষাগুলির সূক্ষ্ম সুরকরণ শিক্ষাদান। দেখো ক্রমাগত ব্যাপক মূল্যায়ন করা হয়, কারণ ক্রমাগত অর্থাৎ পরপর বা কিছু সময় অন্তর অন্তর যে মূল্যায়নটা করা সেটা হচ্ছে ক্রমাগত মূল্যায়ন, আর ব্যাপকভাবে করা হয়। তার কারণ হচ্ছে কি, শিক্ষার্থী কতটা শিখছে সেগুলোকে পর্যবেক্ষণ করা এবং সেই বিষয়গুলোকে রেকর্ড করে রেখে দেওয়া এবং তাদেরকে কিভাবে আরো উন্নতি করা যায় সেই ভুল ত্রুটিগুলো দূর করে, সেটাই হচ্ছে এই মূল্যায়নের মেন বিষয়। অর্থাৎ দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিভাবে শেখা, পর্যবেক্ষণ, রেকর্ড করা, উন্নত করা যায়। নেক্সট 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, স্কুল ভিত্তিক মূল্যায়ন। স্কুল ভিত্তিক মূল্যায়নটা কি দেখো, ছাত্র ও শিক্ষকের অগভীর করে তোলে, শিক্ষা বোর্ডের জবাবদিহিতা কমিয়ে দেয়, সার্বজনীন জাতীয় মান অর্জনে বাধা দেয়, সমস্ত শিক্ষার্থীদের অক্ষমতা নির্ণয়ের মাধ্যমে আরো শিখতে সাহায্য করে। দেখো অবশ্যই স্কুল ভিত্তিক যে সকল মূল্যায়নগুলো হয় তার মাধ্যমে কি করি আমরা, সেই স্কুলের মূল্যায়নের মাধ্যমে কোন শিক্ষার্থীর মধ্যে কতটা অক্ষমতা রয়েছে, সে কতটা বুঝতে পারলো, তার মধ্যে ভালো মন্দ বিচার করে কিন্তু তাকে আরো শিখতে সাহায্য করা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, 4 নম্বরটা। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিক্ষার জন্য প্রস্তুতা বলতে বোঝায়। শিক্ষার জন্য প্রস্তুতা বলতে কি বোঝায় দেখো, থর্নডাইকের প্রস্তুতির নিয়ম, সাধারণ ক্ষমতার স্তর ছাত্রদের, শিক্ষার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বর্তমান জ্ঞানীয় স্তর, শেখার কাজটি সন্তোষজনক প্রকৃতির। দেখো শিক্ষার জন্য প্রস্তুতা বলতে বোঝায় এখানে দেখো একটি কাজ, এখানে শেখার কাজটি সন্তোষজনক কিন্তু কোনোভাবেই এটা হতে পারবে না, যেহেতু একটা প্রস্তুতা বোঝায় বলেছে। এবারে দেখো থর্নডাইকের প্রস্তুতির নিয়মটা এটা কিন্তু কোনোভাবেই নয়। তারপর দেখো সাধারণ ক্ষমতা ছাত্রদের স্তর, ছাত্রদের সাধারণ ক্ষমতার স্তর। তারপরে দেখো শিক্ষার ধারাবাহিকতা, শিক্ষার্থীদের বর্তমান জ্ঞানীয় স্তর। অবশ্যই দেখো শিক্ষার জন্য প্রস্তুতা বলতে কি হচ্ছে, শিক্ষার ধারাবাহিকতায় শিক্ষার্থীর বর্তমান যে জ্ঞানীয় স্তর রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বোঝায়, অর্থাৎ শিক্ষার্থী কতটা নিজেকে প্রস্তুত রেখেছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, একজন শিক্ষকের কিছু শারীরিক প্রতিবন্ধী ছাত্র রয়েছে, তার ক্লাসের
বাচ্চাদের জন্য তিনি কোনটি উপযুক্ত হবে? দেখো নিচের কোনটি উপযুক্ত হবে বলেছে বাচ্চাদের জন্য। প্রতিবন্ধী ছাত্রছাত্রী রয়েছে তার ক্লাসের মধ্যে। পোলিও আক্রান্ত শিশুরা একটি গান উপস্থাপন করবে। দেখো কেবলমাত্র গান উপস্থাপন করলে তাদের ক্লাসের উপযুক্ত বিষয় হবে সেটা নয়। হুইল চেয়ারে আবদ্ধ শিশুরা তাদের ভবিষ্যতে সাহায্য নিতে পারে। শারীরিকভাবে সুবিধাগ্রস্ত শিশুরা ক্লাসরুমে একটি বিকল্প কার্যকলাপ করতে পারে। মোহন কেন তুমি খেলার মাঠে যাওয়ার জন্য ক্রাচ ব্যবহার করবেন না এটা বলবেন, এটা তো নয়। খেলার মাঠে যাওয়ার জন্য ক্রাচ ব্যবহার করবেন না, সে ক্রাচ ব্যবহার করতে পারে, নাও করতে পারে, কিন্তু সে হয়তো যেতে পারে। তারপরে দেখো হুইল চেয়ারে বসে শিশুরা কী করবে, সমবয়সীদের সাহায্য নিতে পারে, এটা তো নয়। এবার দেখো শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত শিশুরা ক্লাসরুমে একটি বিকল্প কার্যকলাপ করতে পারে। অবশ্যই যারা শারীরিকভাবে অসুস্থ রয়েছে তারা হয়তো সঠিকভাবে পড়াশোনা করতে, কিন্তু তারা বিকল্প কার্যকলাপ সেগুলো কিন্তু সেই তাদের জন্য করা যেতে পারে বা তারা করতে পারে। ওকে, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত শিশুরা ক্লাসরুমে একটি বিকল্প কার্যকলাপ কিন্তু তারা করতে পারে। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো নিম্নলিখিতগুলি ব্যতীত সমস্ত কারণে শেখার অক্ষমতা হতে পারে। অর্থাৎ কোন কারণটা ছাড়া সমস্ত কারণে শেখার অক্ষমতা হতে পারে। দেখো সাংস্কৃতিক কারণ, সেরিব্রাল কর্মহীনতা, মানসিক অশান্তি, আচরণগত ব্যাঘাত। দেখো অবশ্যই করে কিন্তু আচরণগত ব্যাঘাত ঘটলে শেখার অক্ষমতা হতে পারে, তাহলে এটা কিন্তু ঠিক আছে। তারপরে দেখো মানসিক অশান্তির ফলে কিন্তু অবশ্যই শেখার অক্ষমতা হতে পারে। সেরিব্রাল কর্মক্ষমতা অর্থাৎ মস্তিষ্কের সেরিব্রালে যদি কোনো কর্মহীনতা থাকে তখন সেটা কিন্তু শেখার অক্ষমতা হতে পারে। কিন্তু সাংস্কৃতিক কারণ যেটা রয়েছে, দেখো এই সাংস্কৃতিক কারণে কিন্তু একটা শেখার ক্ষেত্রে কোনো অক্ষমতা বিষয় নয়। ওকে, চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে, একটি অন্তর্ভুক্ত স্কুল। দেখো একটি অন্তর্ভুক্ত স্কুল কি বলেছে, তাদের অক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শেখার প্রয়োজনীয়তা নির্ধারণ করে। তাদের সামর্থ্য নির্বিশেষে সকল শিক্ষার্থীর শেখার ফলাফল উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রদের মধ্যে পার্থক্য করুন, কর্ম সেট করুন। বিশেষভাবে অক্ষম শিশুদের জন্য চ্যালেঞ্জিং অর্জনের লক্ষ্য। বিশেষভাবে সক্ষম শিশুদের শেখার ফলাফল উন্নতি করার জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবার দেখো অন্তর্ভুক্ত স্কুল বলতে কি, দেখো অন্তর্ভুক্ত স্কুল অর্থাৎ যে সকল স্কুলগুলিতে কি হয়, বিশেষভাবে অক্ষম বা বিশেষভাবে সক্ষম যে সকল শিক্ষার্থী তাদেরকে কিন্তু সেখানে পড়াশোনা করানো হয়। ওকে, এবারে এই যে অন্তর্ভুক্ত স্কুলগুলিতে মেনলি কি করা হয়, যারা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী তাদেরকে ফলাফলটাকে আরো উন্নতিতরভাবে বা উন্নতি করার লক্ষ্যে কিন্তু সেটাকে এগিয়ে যাওয়া হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে এই যে তাদের সামর্থ্য নির্বিশেষে শিক্ষার্থীর ফলাফল উন্নতি করা। ওকে, তাহলে তাদের সামর্থ্য অনুযায়ী অর্থাৎ শিক্ষার্থীরা কতটা শিখতে পারবে, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী তারা যতটা শিখতে পারবে সেইভাবে কিন্তু তাদের শেখার একটা ফলাফল উন্নতি করার চেষ্টা করা হয়। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো কি বলেছে, প্রতিভাধর ছাত্র। দেখো প্রতিভাধর ছাত্র কেমন শেখার অক্ষম হতে পারে না। সমর্থনের প্রয়োজন যা সাধারণত স্কুল দ্বারা সরবরাহ হয় না। শিক্ষক ছাড়াও তাদের পড়াশোনা পরিচালনা করতে পারে। অন্যান্য শিক্ষার্থীদের জন্য ভালো মডেল হতে পারে। দেখো অবশ্যই করে অন্যান্য শিক্ষার্থীর জন্য ভালো মডেল হতে পারে, এটা প্রতিভাধর ছাত্ররা হতে পারে, অনেকের কাছে হতে পারে, অনেকের কাছে নাও হতে পারে, তাহলে এটা আমরা এলিমিনেট করে দেব। শিক্ষক ছাড়া তাদের পড়াশোনা পরিচালনা করতে পারে, অবশ্যই তারা কিন্তু শিক্ষক ছাড়া তাদের পরিচালনা করতে পারে, এটা হতে পারে, কিছুটা যেতে পারে। তারপর দেখো শেখার অক্ষম হতে পারে না, এটাও কিন্তু কিছুটা হতে পারে। তারপরে দেখো সমর্থনের প্রয়োজন যা সাধারণ স্কুল দ্বারা সরবরাহ করা হয় না, অর্থাৎ শেখার অক্ষম হতে পারে যাকে প্রতিভাধর শিশুরা কিন্তু শেখার অক্ষম হতে পারে, সাধারণ শিশুরা তারা শেখার অক্ষম হতে পারে না। ওকে, আর দেখো শিক্ষক ছাড়া পড়াশোনা পরিচালনা করতে পারে প্রতিভাধর ছাত্রছাত্রীরা কিন্তু অবশ্যই এটা করতে পারে। আর একটা জিনিস যেটা যে সমর্থনের প্রয়োজন যা সাধারণ স্কুল দ্বারা সরবরাহ করা হয় না, এইটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো প্রতিভাধর ছাত্র যারা রয়েছে তাদের যা যা প্রয়োজন সেগুলো কিন্তু সাধারণ স্কুলের মধ্যে কিন্তু পাওয়া যায় না, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল বিটা। নেক্সট পরেরটা কি বলেছে, দেখো প্রতিভা যে কারণে হয়, প্রতিভা কি কারণে হয়, মনোসামাজিক কারণ, জেনেটিক মেকআপ, পরিবেশগত প্রেরণা, বি এবং সি।
দেখো প্রতিভা কিন্তু দুটো ধরনের হয়, একটা হচ্ছে জেনেটিক কারণ, জেনেটিক অর্থাৎ জিনগত বিষয় কিন্তু হয়, আর একটা হচ্ছে পরিবেশগতভাবে হয়। অর্থাৎ দেখো বিটাও ঠিক আর সিটাও ঠিক, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো ডিটা। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিশুদের চিন্তা ভাবনা এবং শেখার জন্য উপযুক্ত পরিবেশের জন্য নিচের কোনটি উপযুক্ত? অর্থাৎ শিশুদের চিন্তা ভাবনা শেখার জন্য উপযুক্ত পরিবেশ কোনটি? শিক্ষার্থীদের কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে সে সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া, দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় শ্রবণ, ক্রমানুসারে দেওয়া হোম অ্যাসাইনমেন্ট, শিক্ষার্থীদের দ্বারা করা ব্যক্তিগত কাজ। দেখো অবশ্যই তাদের চিন্তা ভাবনাকে যখন আমরা উন্নতি করব তখন তারা কি শিখতে চাইছে সেটাকে কিন্তু ভালোভাবে গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে শেখার জন্য নিজস্বভাবে তাদেরকে অনুমতি দিতে হবে যে তার চিন্তা ভাবনাটাকে সে প্রকাশ করুক এবং তার মধ্যে দিয়ে সে কিন্তু শিখবে। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে কি, দেখো শিক্ষার্থীরা কি শিখতে চায় বা কি শিখেছে সেই সকলগুলো প্রকাশ এবং কি শিখতে চায় সেটা কিন্তু তাদেরকে অনুমতি দিতে হবে, কারণ তবে তাদের মধ্যে কিন্তু যে তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু বিকাশ হবে। ওকে, চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মোটর দক্ষতা শেখার অক্ষমতা বলা হয়। মোটর দক্ষতা শেখার অক্ষমতা দেখো ডিসপেসিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া। দেখো যখন পঠন ক্ষমতা অক্ষম থাকে তখন কি হয়, তখন আমরা ডিসলেক্সিয়া বলি, তাহলে এটা পঠনের ক্ষেত্রে, আর ডিসক্যালকুলিয়া গণনার ক্ষেত্রে। আর মোটর দক্ষতা যখন হচ্ছে কি অক্ষমতা হবে মোটর দক্ষতা শেখার জন্য তখন কি হবে, তখন সেটা হয়ে যাবে দেখো ডিসপ্র্যাক্সিয়া। নেক্সট দেখো শেখার অক্ষমতা উপযুক্ত ইনপুট দিয়ে উন্নতি হয় না, একটি অস্থির পরিবেশ, এটি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া, একটি প্রয়োজন নেই কার্যকারিতা ব্যবহার করা। দেখো শেখার অক্ষমতা কিন্তু অবশ্যই করে কিন্তু পরিবর্তন হয়। আজকের হয়তো কোনো শিখতে পারছে না, আগামী দিন কিন্তু অবশ্যই সে শিখতে পারে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর ঠিক হবে দেখো এটি একটি কিন্তু পরিবর্তনশীল প্রক্রিয়া। নেক্সট 28 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সমস্যার সমাধানে নিম্নলিখিত ব্যতীত প্রক্রিয়াগুলির ধাপ রয়েছে। দেখো সমস্যার সমাধানে কোন কোন প্রক্রিয়াটা ছাড়া, কোনটা ছাড়া, কোন ধাপটা ছাড়া সমস্যাগুলো রয়েছে। দেখো ফলাফলের পূর্বাভাস, একটি সমস্যা শনাক্তকরণ, সমস্যাটিকে ছোট ছোট অংশে বিভক্ত করা, সম্ভাব্য কৌশলগুলো অন্বেষণ করুন। দেখো সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে যেটা আমরা দেখি, ঠিক আছে, তার 4টি মৌলিক ধাপ রয়েছে। ঠিক আছে, সমস্যা সমাধানের 4টি মৌলিক ধাপ রয়েছে। একটা কি হচ্ছে বিকল্প সমস্যা তৈরি করা, হ্যাঁ, আর একটা হচ্ছে কি মূল্যায়ন করা এবং সমস্যাটির বাস্তবায়ন করা, অর্থাৎ দেখো ফলাফলের পূর্বাভাস অবশ্যই বাস্তবায়ন এটা। তারপরে দেখো সমস্যা শনাক্ত করা, অবশ্যই সমস্যা কিন্তু শনাক্ত করতে হবে। আর একটা কি হচ্ছে সম্ভাব্য অনুসরণ, যেটা আমরা বলি যে অনুসরণ করা, অর্থাৎ সম্ভাব্য কৌশলগুলি কিন্তু অন্বেষণ করতে হবে। কিন্তু দেখো এখানে সমস্যাটিকে ছোট ছোট অংশে বিভক্ত করা এটা কিন্তু সমস্যা সমাধানের কিন্তু কোনো ধাপ নয়। ওকে, চলো নেক্সট বলছি একজন শিক্ষকের উচিত, একজন শিক্ষকের কি উচিত, বক্তৃতা করার উপর আরো ফোকাস করুন, জ্ঞানের ভিত্তি প্রদান করুন, ছাত্রদের দ্বারা সংগঠিত ত্রুটিগুলিকে ভুল হিসেবে চিহ্নিত করুন, প্রতিটি ত্রুটিকে গুরুত্ব সহকারে নোট করুন, সাফল্যের পরিমাণ করুন যতবার শিক্ষার্থীরা ভুল এড়ায়, ছাত্রদের ধারণাগুলি যোগাযোগ করার চেষ্টা করার সময় সংশোধন না করা। দেখো একজন শিক্ষকের কি উচিত, বক্তৃতা করার উপর আরো ফোকাস করুন, জ্ঞানের ভিত্তি প্রদান করুন। কেবলমাত্র বক্তৃতা করা এবং জ্ঞানের উপর যদি ফোকাস করা যায় সেটা কি একটা শিক্ষকের ক্ষেত্রে সবচেয়ে বাঞ্ছনীয়? এটা কিন্তু আমরা কখনোই বাঞ্ছনীয় বলবো না। তারপরে দেখো ছাত্রদের দ্বারা সংগঠিত ত্রুটিগুলিকে ভুল হিসেবে চিহ্নিত করুন, প্রতিটি ত্রুটিকে গুরুত্বপূর্ণ সহকারে নোট করুন। অবশ্যই দেখো ত্রুটিগুলিকে কেবলমাত্র ভুল হিসেবে চিহ্নিত করে নোট করাটা কোনো একটা শিক্ষকের বাঞ্ছনীয় কাজ নয়। অবশ্যই সেই ভুলগুলিকে তারা কিভাবে সমাধান করবে, তারা ভুলগুলিকে আমরা সরাসরি কিন্তু ভুল বলবো না, তাদেরকে তাদের মধ্যে আমরা কিছু ইনপুট প্রদান করব, সেই ভুলগুলি তারা যাতে শুধরে নেয়। ওকে, তারপরে দেখো সাফল্যের পরিমাণ করুন যতবার শিক্ষার্থীরা ভুল এড়ায়, অর্থাৎ অনেক শিক্ষার্থীর কাছে ভুল বারবার এড়িয়ে যাচ্ছে, তাহলে তার সাফল্যের পরিমাণ কতটা হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই নয়। তারপরে দেখো ছাত্রদের ধারণাগুলি যোগাযোগ করার চেষ্টা করার সময় সংশোধন না করা, অর্থাৎ দেখো যখন ছাত্ররা তারা কোনো কিছু বলবে
অর্থাৎ কোনো কিছু যখন যোগাযোগ করবে তখন সেই সময় তার সে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু সংশোধন করা যাবে না, বা সংশোধন করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, কারণ তারা কিন্তু একটু আত্মবিশ্বাসের থেকে কিন্তু দূরে সরে যাবে। অর্থাৎ তারা নিজে থেকে যখন একটা বিষয় তারা যোগাযোগ করছে, যখন কোনো কিছু বলছে, সেক্ষেত্রে যখন কোনো হয়তো ভুল বলেছে, সঙ্গে সঙ্গে যদি আমরা থামিয়ে দিই তাকে, দিয়ে সেটাকে সংশোধন করাই, তাহলে কি হবে, সে কিন্তু তার আত্মবিশ্বাস থেকে একটু সরে যাবে, সে কিন্তু আর পরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু বলতে ভয় পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা করবো না, সেটা আমরা পরে করবো সংশোধনটা। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে, যে ধারণাগুলি যোগাযোগ করার সময় কিন্তু তার সেগুলো সংশোধন করা যাবে না। ওকে, চলো নেক্সট। 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সীমা একটি পরীক্ষায় A+ গ্রেড পেতে মরিয়া। সে পরীক্ষার হলে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে সে অত্যন্ত নার্ভাস হয়ে পড়ে। তার পা হাত ঠান্ডা হয়ে যায়, তার হৃৎপিণ্ড ধড়ফড় শুরু করে, সে সঠিকভাবে উত্তর দিতে পারে না। এর প্রাথমিক কারণ কি দেখো, অর্থাৎ সে A গ্রেড পেতে মরিয়া, কিন্তু সে পরীক্ষা হলে প্রবেশ করেছে, করার সঙ্গে সঙ্গে সে করছে নার্ভাস হয়ে পড়েছে, তার পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড ধড়ফড় করছে, সঠিকভাবে উত্তর দিতে পারছে না। তাহলে এর প্রাথমিক কারণ হচ্ছে কি, সে কিন্তু মানসিকভাবে তার মানসিক একটা বিস্ফোরণ হয়েছে, মানসিকভাবে সে কিন্তু তার নিজেকে মোকাবিলা করতে পারছে না, সে হতাশ হয়ে পড়েছে। অর্থাৎ তার মধ্যে একটা টেনশন কাজ করেছে, সেই টেনশন থেকে কিন্তু সে মানসিক বিস্ফোরিত হয়ে পড়েছে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, তিনি হঠাৎ মানসিক বিস্ফোরণ মোকাবিলা করতে সক্ষম নাও হতে পারেন, তিনি তার প্রস্তুতি সম্পর্কে খুব বেশি আত্মবিশ্বাসী নাও হতে পারেন। দেখো সে কিন্তু যেহেতু এখানে বলেছে A+ গ্রেড পেতে মরিয়া, তাহলে সে কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, তাহলে এটা কিন্তু নয়। তারপরে তিনি এই পরীক্ষার ফলাফল সম্পর্কে অতিরিক্ত চিন্তা করতে পারেন। পরীক্ষার ফলাফল সম্পর্কে অতিরিক্ত অবশ্যই চিন্তা করতে পারে, ঠিক আছে, কেবল আর শুধুমাত্র কেবল এই চিন্তার জন্য কিন্তু সে তার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, সে নার্ভাস হয়ে যেতে পারে না। যখন তার মধ্যে একটা কিন্তু ভয় কাজ করবে, ভেতর থেকে মানসিক একটা ভয় কাজ করবে, তখন সেটা কিন্তু সে নার্ভাস হয়ে পড়ে। তারপরে দেখো, ডিউটিতে থাকা পরিদর্শক শিক্ষক হতে পারেন তার ক্লাস টিচার, বা সে খুব কড়া প্রকৃতির। খুব কড়া প্রকৃতির হলে যে সে অন্তত নার্ভাস হয়ে পড়বে এরকম কিছু নয়। কিন্তু দেখো হঠাৎ যদি তার মানসিক বিস্ফোরণ সে মোকাবিলা করতে না পারে, অর্থাৎ তার যে ভেতরের যে মানসিক ভয় সেটা সে যদি না কন্ট্রোল করতে না পারে, তাহলে কিন্তু সে হঠাৎ কিন্তু নার্ভাস হয়ে পড়বে। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো 30-এর A। ওকে, তো বন্ধুরা দেখো আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ সিটেটের প্রশ্ন ছিল। তোমরা দেখলে প্রশ্নগুলো কেমন গুরুত্বপূর্ণ, একটু প্যাঁচালো প্রশ্ন। আর তোমরা দেখেছো অবশ্যই করে 2023 সালে যে সকল প্রশ্নগুলো এসেছিলো কেমন ধরনের প্যাঁচালো প্রশ্ন। আর এই প্যাঁচালো প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে ভালো করে। ওকে, তো বন্ধুরা দেখলে আজকের গুরুত্বপূর্ণ সিটের 2013 জুলাইয়ের প্রশ্নগুলো আলোচনা করলাম, খুবই সংক্ষেপে আলোচনা করেছি, কারণ 30টা প্রশ্ন অবশ্যই করে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘায়ু হয়ে যায়, তাই ছোট্ট করে সংক্ষেপে আলোচনা করেছি আজকের। প্রত্যেকে আশা করি ভিডিওটি খুবই উপকারে আসবে। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।